না থাকলে কিছু করার নাই। এনিওয়েজ আমরা হচ্ছে গিয়ে নিউটন এন্ড মেকানিক্স আছে, রাইট? চ্যাপ্টার 4। আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেম 1। A mass of 10 kg blasts into 1:1:3 mass ratio. If the equal parts mass move away from each other with 10 meter per second velocity, then calculate the velocity of the remaining part. A mass of 10 kilogram blasts into 1:1:3 mass ratio. If the equal parts mass move away from each other with 10 meter per second velocity, then calculate the velocity of the remaining part. তোলা হয়েছে কোয়েশ্চেন? ওকে, জলদি তুলে ফেলো, সলভ করে দিচ্ছি। কালকে ক্লাস করবো ইনশাআল্লাহ। নো অফ, এমনিতেই সিলেবাস পিছিয়ে আছি আসলে, প্লাস কালকে ক্লাসটা নিয়ে আমি নেক্সট উইকে হয়তো এক্সাম নিবো আর কি। সো এনিওয়েজ, চলো এটা সলভ করি। এখন ফার্স্টে আমাকে বুঝতে হবে, যেহেতু ইনিশিয়ালি আমার মাসগুলোর বা পুরো মাসের কোনো ভেলোসিটি দেওয়া নাই, দ্যাট মিনস ইট ওয়াজ অ্যাট রেস্ট, স্ট্যাটিক সিচুয়েশন ছিল। আমি তাহলে এরকম একটা সিনারিও ইমাজিন করতে পারি যে দিস ইজ অ্যান অবজেক্ট, লেটস সে এটাই হচ্ছে কি আমাদের দ্য থিং যেটা ব্লাস্ট আউট করবে। তো আফটার ব্লাস্টিং আউট ওর বেসিক্যালি কি হচ্ছে, তিনটা পার্ট হতেছে, রাইট? সো আমি অ্যাজিউম করে নেই এই একটা অংশ ভেঙে চলে আসবে, এই আরেকটা অংশ ভেঙে চলে আসবে, এন্ড বাকি অ্যাজ আ হোল আর একটা সিচুয়েশন বা একটা অংশ থাকবে, ঠিক আছে? সো যেইটা হচ্ছে আমার এই হোয়াইট পার্ট, ও মনে করো, ও আচ্ছা একটা জিনিস কোয়েশ্চেন সেকেন্ড ভেলোসিটি, এখানে একটা কথা একটু অ্যাড করো, পারপেন্ডিকুলার টু ইচ আদার, perpendicular to each other. If the equal parts mass move away from each other with 10 meter per second velocity perpendicular to each other. আচ্ছা, so that means আমরা এই যে হোয়াইট পোর্শন, এটার ভেলোসিটি যদি দেখি 10 মিটার পার সেকেন্ড, তার নিচে এটা চলে যাবে with a velocity of 10 meters per second. This is our question scenario, তাই তো? আচ্ছা, কোয়েশ্চেন করছে যে থার্ড যে পার্টটা আছে ওইটার ভেলোসিটি কত। এখন একটা জিনিস দেখো, আমরা যেহেতু এখানে বিফোর ব্লাস্টিং আউট, আমার পুরো সিনারিওটা, আমার ধরো এখানে M1 প্লাস M2 প্লাস M3, এই যে পুরো মাসটা আছে, এই পুরো মাসটা একটা সিস্টেম ছিল না? আফটার ব্লাস্টিং আউট ওরা তিনটা মাস হয়েছে, বাট বিফোর ব্লাস্টিং আউট ওদের তো একটা মাস ছিল। এই পুরো মাসটার ভেলোসিটি কত ছিল? 0। সো আমি কি বলতে পারি যে বিফোর কলিশন ওর টোটাল মোমেন্টাম, আর যদি বিফোর কলিশন টোটাল মোমেন্টাম 0 হয়, তাহলে আফটার কলিশন টোটাল মোমেন্টাম কি হতে হবে? 0ই হতে হবে, ন্যাচারাল। এখন একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 মিটার পার সেকেন্ড আর 10 মিটার পার সেকেন্ড, এদের মাস কত আমি বের করতে পারবো, বিকজ আমার কাছে 10 কিলোগ্রাম বলছে টোটাল মাস, এবং তারপর 1:1:3 এরকম একটা রেশিওতে ডিভাইড করছে, দ্যাট মিনস 3 আর 1 2, 3 আর 2 5, মানে বেসিক্যালি রেশিওটা হচ্ছে 5, তাহলে একটা 2 একটা 2 আর একটা, না না, মানে 3m m m, that is how it should be,
সো আচ্ছা যাই হোক ওইটাতে আমি পরে যাই। ধরো আমার মাসের রেশিও কত, এটা দেওয়া আছে 1:1:3, তাই না? রাইট? সো আমি কি এটা বলতে পারি যে একটা পোর্শনের মাস যদি এম হয়, এই পোর্শনের মাস যদি এম হয়, তাহলে ওই বিগার পোর্শনের মাস হবে কত? 3m, যেখানে এম হচ্ছে আমার ওই কি বলে এটাকে, প্রপোর্শনাল রেটটা আর কি, তাই না? আচ্ছা, সো এম কত এখানে 10 কেজি বলছে, কোথাও 20 কেজি বলতে পারে, কোথাও 30 কেজি বলতে পারে, কোনটা কত এটা নিয়ে পরে কথা বলি। মাস কত হবে ওইটা তো আমরা ডিফাইন করে ফেলতেই পারবো বা বের করে ফেলতেই পারবো, রাইট? আচ্ছা, বেসিক্যালি হবে রেশিওটা যেহেতু অ্যারাউন্ড 2, তাহলে আমি বলতে পারি একটা 2 আরেকটা 2 আরেকটা 6, 2 to 6 কিলোগ্রাম, একটা 2 কিলোগ্রাম, একটা 2 কিলোগ্রাম, একটা 6 কিলোগ্রাম, এই হচ্ছে ওদের মাস রেশিও হবে। 20 হইলে জাস্ট ডাবল হয়ে যাবে, যদি 35 হয় তখন আবার একটু ক্যারফা করতে হবে, বাট ওইদিকে আমরা যাইতেছি না, আমরা এম 3m বলে চিন্তা করি, ঠিক আছে, যেন এনি মাস রেশিওতে কাজ করতে পারি। এখন আমাদের যে এই পোর্শনটুকু আছে, আমি কি বলতে পারি এই পোর্শনটুকুর জন্য আফটার কলিশন মোমেন্টাম হচ্ছে 10m, এবং এই পোর্শনটুকুর জন্য আমার আফটার কলিশন মোমেন্টাম কত? 10m, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে 10m, এইখানে 10m, মোট দুইটা 10m একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলারলি আছে। আমরা কি বলতে পারি না যে ওদের একটা রেজাল্টেন্ট মোমেন্টাম ক্রিয়েট হবে অ্যারাউন্ড দিস এক্সিস, এই রেড লাইন বরাবর, তাই না? এবং এই রেজাল্টেন্ট মোমেন্টামটা কত সেটা আমরা বের করতে পারবো কিভাবে? √10m² প্লাস 10m² বলা যায়, ইজ ইকুয়ালস টু আসবে কত বলতো? 10√2m বলা যায়। এইটুকু নিয়ে কার কোনো কনফিউশন আছে? না। এখন আমরা কি এতটুকু বুঝতে পারছি যে বিফোর কলিশন যেহেতু টোটাল মোমেন্টাম কত হবে? জিরোই হবে। এখন যেহেতু অলরেডি এখানে একটা মোমেন্টাম রেজাল্টেন্ট ক্রিয়েটেড হচ্ছে, আমরা কি এটা সেফলি অ্যাজিউম করতে পারি না যে আমার যে 3m ম্যাসের অবজেক্টটা আছে সেটা বেসিক্যালি আমার এই রেড যে রেজাল্টেন্ট মোমেন্টাম তার অপোজিট দিকে ফ্লাই করবে, যাতে করে মোমেন্টামটাকে কনজার্ভ রাখা যায়, কারণ আমার তো রেজাল্টেন্ট মোমেন্টাম আসতে পারবে না, জিরো হইতে হবে, রাইট? আচ্ছা, যদি তাই হয় তাহলে আমি অ্যাজিউম করে নেই যে 3m অবজেক্টটা এই 10√2m এর অপোজিট দিকে কাজ করবে, ওর ভেলোসিটি হবে v, সেটাও অ্যাজিউম করে নিচ্ছি। অ্যাকর্ডিং টু দা কন্ডিশন আমরা বলতে পারি 3mv ইজ ইকুয়ালস টু 10√2m। দুইটার মোমেন্টাম ইকুয়াল হবে বাট অপোজিট ডিরেকশন হবে, যেন একটা একটাকে মিটিগেট করতে পারে বা নালিফাই করতে পারে, তাছাড়া আসলে আমার মোমেন্টামের কনজারভেশন থাকবে না, বলতে পারি। ভেরি গুড, যদি তাই হয় বোথ সাইড থেকে আমরা এম এম ক্যান্সেলস ইচ আদার আউট, আমরা তাহলে বলতে পারি দ্য ভেলোসিটি অফ দ্য থার্ড পার্ট ইজ ইকুয়ালস টু 10√2 ডিভাইডেড বাই 3, যা আসে তা কত আসে? 4.71 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? একটু দাঁড়াও, জি, আমি আপনাকে অ্যাড্রেসটা এসএমএস করে দিচ্ছি এখনই, ঠিক আছে? ওকে। তো 4.71 মিটার পার সেকেন্ড, বাট আমার যেহেতু কোয়েশ্চেন করছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি, তার মানে ডিরেকশনটাও বলতে হবে। আমি ডিরেকশনটা কিভাবে বলবো? আমরা হচ্ছে গিয়ে 10√2m যেই ডিরেকশনে আছে তার সাথে 180 অ্যাড করে দিয়ে বলতে পারি, তাই না? যে কোনো একটা পার্টের সাথে, যেমন ধরো তুমি যদি এই অ্যাঙ্গেলটা বলতে পারো থিটা, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা বলতে পারবা, অথবা তুমি এই অ্যাঙ্গেলটা বলতে পারবা, রাইট? সো মানে যেভাবে ইচ্ছা তুমি ডিরেকশনটা বলো, কোনো সমস্যা নেই, ডিরেকশনটা মেনশন করতে হবে। ইফাত, কোনো কনফিউশন আছে? ডিরেকশনটা বোঝার জন্য হোয়াট উই ডু ইজ আমরা আগে এই থিটাটা বের করি, এই থিটাটা বের করে তারপর 180 মাইনাস থিটা বা 180 প্লাস থিটা করে আমি বলতে পারবো এটার সাথে এত অ্যাঙ্গেল করে আমার রেজাল্টেন্ট মোমেন্টাম চলে যাবে, ঠিক আছে? ওকে, নাইস, আমি একটু অ্যাড্রেসটা এসএমএস করি তারপর। ওকে, নাইস। পরের ম্যাথ যাই তাহলে, পরের ম্যাথে।
Okay. A vertical wire is hanging from the roof of a train compartment and it is 60-degree inclined with the horizontal surface. What would be the horizontal acceleration for the of the compartment? এইটার সলিউশনের জন্য আমি আগেও বলছি, যখনই ধরো এরকম ম্যাথস থাকবে, আগে কি করবো? ফিগার ড্র করবো। ফিগার ড্র করার পরে আমরা সিচুয়েশন অ্যানালাইসিস করতে যাব। তো ধরে নাও এটা হচ্ছে আমাদের জন্য ট্রেনের রুফটপ। আর আহ, এই হচ্ছে গিয়ে ধরো আমাদের জন্য, সেটা যেটা করতে চাই সেটা তো হইলো না। ওকে, এই হচ্ছে আমাদের জন্য ভার্টিক্যাল লাইন। ঠিক আছে? আচ্ছা, যদি এটা ভার্টিক্যাল লাইন হয়, আমাদের কথা অনুযায়ী উই হ্যাভ আ ভার্টিক্যাল ওয়্যার দ্যাট ওয়াজ হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ, কিন্তু সেই ভার্টিক্যাল ওয়্যারটা 60 ডিগ্রি ইনক্লাইনেশনে চলে গেছে উইথ দ্য হরাইজন্টাল সারফেস, তাই না? সো হরাইজন্টাল সারফেসকে আমরা মনে করো বলছি দিস। এই হচ্ছে আমাদের হরাইজন্টাল সারফেস, তাই তো? হরাইজন্টাল সারফেসের সাথে একটা ভার্টিক্যাল লাইন, ফার্স্টে ভার্টিক্যাল লাইনই ছিল, পরে কিছু একটা হয়েছে যার কারণে একটা ইনক্লাইনেশন আমরা দেখতে পাইছি। ইনক্লাইনেশনটা কার রেসপেক্টে বলা আছে? আমাদের হরাইজন্টাল সারফেসের রেসপেক্টে বলা আছে। কত বলছি? 60 ডিগ্রি। সো এইটা যদি 60 ডিগ্রি হয়, কোয়েশ্চেন করছে যে এই কম্পার্টমেন্টের এক্সিলারেশন, হরাইজন্টাল এক্সিলারেশন কত। এখন আমাদের যে ওয়্যারটা আছে, এই ওয়্যারের অবশ্যই একটা ডাউনওয়ার্ড ফোর্স এমজি ওর উপর কাজ করতেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, রাইট? তাই তো? এবং যেই পয়েন্ট থেকে ও আসলে হ্যাঙ্গিং ঝুলতেছে, ওই পয়েন্ট বরাবর সবসময় একটা কি কাজ করে? টেনশন অফ দ্য ওয়্যার কাজ করে না? সো এই টেনশন অফ দ্য ওয়্যারকে আমি টি বললাম, রাইট? এখন এই টি এর আমরা দুইটা কম্পোনেন্ট পাই। একটা হচ্ছে গিয়ে বলবো এই টি, যদি আমি এটাকে থিটা বলি, রাইট, তাহলে এটা হয়ে যাবে আমাদের জন্য টি কস থিটা, অ্যান্ড এই আপওয়ার্ডটা হয়ে যাবে আমাদের জন্য টি সাইন থিটা। বলতে পারি আমি টি কে জাস্ট দুইটা কম্পোনেন্টে ডিভাইড করছি, আর কিচ্ছু না। আচ্ছা, এখন কথা হচ্ছে, যেহেতু কোয়েশ্চেন অনুযায়ী 60 ডিগ্রি ইনক্লাইনেশনে পুরো স্ট্রাকচারটা একটা ইকুইলিব্রিয়ামে আছে, তাই না? তার মানে আমি বলতে পারি যে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0, রাইট, অ্যান্ড সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু কত? 0। আদারওয়াইজ আমার তারটা আসলে স্টেবল থাকতো না, 60 ডিগ্রি ইনক্লাইনেশন এসে নচড়া করতো। হ্যাঁ, এক্স এর জন্য এই জন্য 0, বিকজ আমার তারটা স্টেবল আছে। আমার কোথাও বলে নাই তার মুভিং, বলছে না, দ্যাট মিন্স তার কি আছে? হ্যাঙ্গিং। বাট স্টিল ও ঝুলতেছে কি 60 ডিগ্রি ইনক্লাইনেশনে না, এবং এইটাতে তো স্টেবল আছে। তার মানে টোটাল সামেশন অফ ফোর্সেস অন দা ওয়্যার কত? ঠিক আছে, যদি না হতো তাহলে তার নড়াচড়া করতো। তার কি নড়াচড়া করতেছে? না। দিস ইজ ওয়্যার দ্য ট্রিক কামস। তোমার কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দ্য হরাইজন্টাল অ্যাক্সেলারেশন, তোমার মাথায় আসবে তার মানে সামেশন অফ এক্স 0 না। বাট তোমাকে বুঝতে হবে
আমার এক্সেলারেশন কার জন্য চাইছে? কম্পার্টমেন্টের জন্য, নট ফর দ্য ওয়্যার। ওয়্যার আর কম্পার্টমেন্ট দুইটা আলাদা অবজেক্ট, তাই না? বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। সো যেহেতু ওয়্যার যতটুকু বর্ণনা আমার কাছে আছে, সেখানে একটা ভার্টিক্যাল ওয়্যার ওয়াজ হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ এন্ড ইট ইজ অ্যাট 60 ডিগ্রি ইনক্লাইনেশন উইথ দ্য হরাইজন্টাল সারফেস, তাই তো? সো তার এখন এই ইনক্লাইনেশনে থাইকা ও কি আর নড়াচড়া করতেছে? না, দ্যাট মিন্স তারটা যেই জায়গায় আছে ওই জায়গায় সে স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে। দ্য অনলি ওয়ে ইউ ক্যান অ্যাটেইন ইজ বাই creating all the summation of forces zero on your axis। বুঝতে পারছি? এখন আমি চিত্র দেখে বুঝতে পারছি টি সাইন থিটা আর এমজি একটা একটাকে নালিফাই করতেছে, রাইট? তাই না? কিন্তু টি কস থিটাকে তাহলে কে নালিফাই করতেছে? কেউ না কেউ তো অবশ্যই আছে। কারো না কাউকে তো ওই টি সাইন কস মানে টি কস থিটাকে নালিফাই করা উচিত, উচিত না? এখন তুমি নর্মালি চিন্তা করছো অ্যাকশন এন্ড রিঅ্যাকশন সবসময় কি সেপারেট পেয়ারের উপর কাজ করে না, রাইট? সো তোমাকে এটা বুঝতে হবে, এই যে টি কস থিটা যেটা আছে এটা কোনো না কোনো অ্যাকশন বা রিঅ্যাকশন ফোর্সের জন্য নালিফাই হইছে। এখন তুমি একদম মেকানিক্সে পিওরলি চিন্তা করো যে এই কম্পার্টমেন্টের মধ্যে আলটিমেটলি পুরো কম্পার্টমেন্টটাই সামনে একটা এ এক্সিলারেশনে দৌড়ে গেছে। তাহলে অন দিস পয়েন্ট আমার রিঅ্যাকশন মানে কম্পার্টমেন্টাল এক্সিলারেশন, তাহলে অ্যাকশন বাই দ্য কম্পার্টমেন্ট, তাহলে রিঅ্যাকশন কার মধ্যে আসবে? কম্পার্টমেন্টে আসবে? না, রিঅ্যাকশন কি ওয়্যারে আসবে না? আর ওয়্যারে রিঅ্যাকশন কি অপোজিট আর ইকুয়াল হবে না? এক্স্যাক্টলি, দ্যাটস ওয়্যার ইট কামস। সো আমার যদি কম্পার্টমেন্ট সামনের দিকে এ এক্সিলারেশনে মুভ করে, আমার ওয়্যারের উপর সেইটা অপোজিট দিকে এম এ কাজ করবে। অ্যাকশন কাজ করছে কম্পার্টমেন্টে, রিঅ্যাকশন। বুঝাতে পেরেছি? কোনো কনফিউশন? ভেরি গুড। তাহলে আমি যদি এখন এই সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো এটা নিয়ে শুধুমাত্র চিন্তা করি, আমাকে বলতে হবে টি কস থিটা মাইনাস এম এ ইকুয়ালস টু জিরো বলতে পারি, কনসিডারিং টি কস থিটা ডিরেকশনটা পজিটিভ। কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ভেরি গুড। আবার সামেশন অফ এফ ওয়াই জিরো মানে হচ্ছে টি সাইন থিটা মাইনাস এম জি ইকুয়ালস টু কত? জিরো। দুইটা ইকুয়েশন পাচ্ছি আমরা। আমরা টি কস থিটার মধ্যে টি এর মান জানি না, কিন্তু আমরা যদি এক আর দুইকে এখানে রেশিও করে দেই, ফার্স্ট অফ অল এম এ আর এম জি ডান পাশে নিয়ে যাও, তারপর এই দুইটা ইকুয়েশনকে রেশিও করে দাও, আমরা তাইলে উপরে পাচ্ছি কি কস থিটা, নিচে পাচ্ছি কি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এম এ বাই এম জি। ম্যাথস অলসো ক্যান্সেলস ইচ আদার আউট। আমি তাহলে এখান থেকে বলতে পারি এক্সেলারেশন এ ইজ ইকুয়ালস টু কট থিটা টাইমস জি। কস বাই সাইন থিটা একবারে কট থিটা টাইমস জি বলতেই পারি। এক্সট্রা ক্লাস নিবো ইনশাল্লাহ, দেখতেছি এই উইকে, হোপফুলি। এক্সট্রা ক্লাস তো না, ধরো ক্লাস, এক্সট্রা ক্লাস বলবো না এগুলাকে, ক্লাস। কট 60 ডিগ্রি ইন্টু জি কত আমাদের জন্য? 9.8। যা আসবে ভ্যালুটা। ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পেরেছি? প্রবলেমগুলো ধরো এমসিকিউর জন্য খুবই চমৎকার চমৎকার। হ্যাঁ, মানে নর্মালি এমসিকিউতে আসার মতো প্রবলেম আর কি এটা, নর্মালি ইউজুয়াল কেস বলতেছি। আনইউজুয়াল কেসে সিকিউতেও দিতে পারে, হু নোস। সরি, এত ঘুম পাইতেছে আমার। ওকে, নেক্সট ম্যাথ। A force of 10 Newton is active on a 2 kilogram mass. দেখি না কতগুলো পারি। A force of 10 Newton is active on a 2 kilogram mass.
if after 5 seconds, if after 5 seconds the force stops, the force stops, then calculate the distance crossed by the object in first 12 seconds. Okay. So basically আমাদের কাছে বলা হয়েছে যে 5 সেকেন্ডস ধরে একটা ফোর্স কাজ করতেছে 10 নিউটনের 2 কিলোগ্রামের উপর, তাহলে আমরা এ ইকুয়ালস টু বলতে পারি কত, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারি। 10 নিউটন 2 কিলোগ্রাম 10/2, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন করবে, রাইট? আচ্ছা, এখন আমার এখানে টোটাল ডিসটেন্স মানে বা ডিসপ্লেসমেন্ট যদি বের করি, এস ইকুয়ালস টু আমি বলবো S1 প্লাস S2, দুইটা পোর্শন। প্রথমে যে S1 পোর্শন
সেইটার জন্য টাইম লাগছে টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 5 সেকেন্ড পর্যন্ত, রাইট? তাহলে আমি বলতে পারি এই ডিউরেশন টোটাল 5 সেকেন্ড। আর S2 এর জন্য টি ইকুয়ালস টু 6 থেকে টি ইকুয়ালস টু 12 পর্যন্ত, এই ডিউরেশনটা কত? 7 সেকেন্ড। দুইটা পোর্শন ভাগ করতে পারি। যখন আমার ফোর্স 0 হয়ে গেছে, ফোর্স আর নাই, তখন কি অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে। আমি তাইলে একদম S2 ইজ ইকুয়ালস টু ভি ইনটু 7 বলতে পারি। S ইকুয়ালস টু ভিটি বলা যায়। যেহেতু লাস্টের ক্ষেত্রে আমার টাইম টি 7 সেকেন্ডস, তাই আমি ভি ইনটু 7 বসালাম। আর এই ভিটা কোত্থেকে পাবো? S1 এর শেষে আমার যে ফাইনাল ভেলোসিটিটা আসছে, ওইটাই আমার জন্য বেসিক্যালি সিচুয়েশন বলতে পারি। S1 থেকে ভেলোসিটি কেমনে আসবে দেখাচ্ছি। বাট মানে S1 মানে প্রথম 5 সেকেন্ডের শেষে যেটার ফাইনাল ভেলোসিটি, সেটাই হচ্ছে আমার জন্য বাকি 7 সেকেন্ডের জন্য ইউনিফর্ম ভেলোসিটি বলা যায়। ওকে, তাহলে আমি ফার্স্টে S1 এর জন্য ক্যালকুলেট শুরু করি। S1 ইকুয়ালস টু আমি বলবো ইউটি বা ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার বলতে পারি। আচ্ছা, এইখানকার টি মানে কত? 5। বাট ইনিশিয়াল ভেলোসিটি কত অবজেক্টের? 0। যেহেতু বলা নাই তার মানে 0। আমি তাহলে এখান থেকে বলতে পারি যে S1 ইজ ইকুয়ালস টু হাফ ইনটু এ ইনটু টি স্কোয়ার, হাফ ইনটু 2 ইনটু 5 স্কোয়ার, তাই না? ও, এক্সিলারেশন 5 আসছে, থ্যাংক ইউ। বলতে পারি বেশিক্ষণ না, আধা ঘন্টা ম্যাক্সিমাম। পাইছে? তাড়াতাড়ি আসতে বলে। 62.5, 62.5 মিটার। ওকে, এখন আমরা যদি বলি প্রথম 5 সেকেন্ডের জন্যই ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি বলতে পারি। প্রথম 5 সেকেন্ডের জন্যই, যেখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ কত? 0। সো এটা বাদ দিয়ে ফেলো। ভি ইজ ইকুয়ালস টু এ কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টাইম কত? 5 বা 25 মিটার পার সেকেন্ড বলা যায়। তাহলে আমরা এখান থেকে S2 ইকুয়ালস টু বলতে পারি 25 ইন্টু 7, কত আসে এটা? 175 মিটার। সো টোটাল ডিসপ্লেসমেন্ট S1 প্লাস S2 62.5 প্লাস 175 ইকুয়ালস টু কত আসে? 237.5 মিটার বলা যায়। কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ওরা আজকে ফাংশনে আছে। নেক্সট ম্যাথ। কত নম্বর ম্যাথ এখন? 4। হুম, ওকে। A mass of 8 kilogram falls on a sandy surface বা বিচ সারফেস বললেও হইতো, মানে সবসময় স্যান্ডি সারফেস বলতো না, বিচ সারফেসও বলতে পারে। আর বিচ সারফেস মানে তো বালি ভর্তি স্যান্ডি আর কি। স্যান্ড মানে স্যান্ডি বলছি আর আমার ওম শান্তি ওমের কথা মনে পড়ে গেছে। তো এই জন্য স্যান্ডি সারফেস ফ্রম হাইট অফ কত বলতো? মনে করো 10 মিটার, হাইট অফ 10 মিটার, and stops after penetrating 50 centimeters
into the sand. Calculate the average resistance by the sand. Sure, no worries. এটা একটু ট্রাই করেন। রেজিস্ট্যান্স মানে কি? ফোর্স। কতটুকু ফোর্স দিছে? এখানে ফ্রিকশনের কোনো কথা নেই। There is no friction here. There is no friction here. No friction involved. কারণ ফ্রিকশন থাকলে তোমাকে ফ্রিকশনের কোএফিসিয়েন্ট বলতো, তাই না? ধরো কমন অঙ্কগুলা করার মধ্যে কোনো মজা নাই। হ্যাঁ, বাট স্টিল কমন অঙ্কগুলোর মধ্যে আমি অ্যাটলিস্ট মজা পাই না, কারণ কেমন কমন ম্যাথ বইয়ে করা আছে। এবং কোনগুলোকে কমন ম্যাথ বলছি? না, দেখো, এইটাই তো আমি তোমাদেরকে সবসময় বলে আসতে চেষ্টা করি যে ফিজিক্সে কমন ফেলানোর চেষ্টাও করো না। হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ইচ এন্ড এভরি কেসেস, যে আসলে কি হইলে কি হয়। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে ভাইয়া। মানে দের ইজ নো আদার অপশন দ্যান প্র্যাকটিসিং ওভার এন্ড ওভার। ইটস ওকে, সমস্যা নেই, দেখতেছি ব্যাপারটা। মাত্র তো ফার্স্ট ইয়ার ফাইনালটা যাচ্ছে। টেস্ট পেপার করা, দেখ, টেস্ট পেপার করারও একটা প্রসেস আছে, জাস্ট আন্দার মতো করে গেলে হইলো না। আমি তোদেরকে দেখাবো আস্তে আস্তে, সমস্যা নেই, সবাই দেখাবো। অবশ্যই, হ্যাঁ, ওটাই করে দিচ্ছি। কে ফোন দিছে আমাকে আবার? একটু। সো ফার্স্টে যেটা করতে হবে কি বলছি এখানে, বলো। ফিগার ড্র করতে হবে, রাইট? সো এই হচ্ছে মনে করো আমার স্যান্ডি সারফেস। একটা অবজেক্ট উপর থেকে এসে পড়বে। হ্যাঁ, আসলাম, জি বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, যান উপরে যান, লিফটের 8, ফ্ল্যাট B8। নিচে গার্ডকে বলে রাখছি। হ্যাঁ, লিফটের 8, B8, বাংলাদেশ 8, B8, হ্যাঁ। ঠিক আছে। সো একটা সার্টেন হাইট থেকে সে ফল করছে, তাই না? কত হাইট থেকে ফল করছে? বলা আছে 10 মিটার হাইট থেকে ফল করছে। 10 মিটার হাইট থেকে ফল করে সে আরো কতটুকু ঢুকছে? 0.5 মিটার বা 50 সেন্টিমিটার ঢুকছে, বলতে পারি। ফিগার দেখা মনে হচ্ছে যে উপরে 10, নিচে 0.5, বাট বুঝানো কিছু একটা হইতেছে। একই কথা, এক্স্যাক্টলি। এখন বেসিক্যালি যেই মোমেন্টে এই অবজেক্টটা মাটি হিট করছে, যেই মোমেন্টে হিট করছে, সেই মোমেন্ট পুরাটার জন্য ওই সময় থেকে শুরু করে এই নিচে আসা পর্যন্ত তার উপর রেজিস্ট্যান্স কাজ করছে। আর কোনো জায়গায় তো রেজিস্ট্যান্স কাজ করে নাই, করছে? এটুকু কি বুঝতে পারতেছি আমরা? ভেরি গুড। এখন আমারে বলো, যেই মোমেন্টে ও মাটি হিট করছে, সেই মোমেন্টে এই সাদা অবজেক্টের উপরে টোটাল কয়টা ফোর্স কাজ করতেছে? দুইটা।
এই যে সাদা সিচুয়েশনে মানে হোয়াইট সিচুয়েশনে আমার অবজেক্টের উপরে, ওকে ঠিক আছে সবই গেল আমার ঠিক বোর্ড অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা কি অবজেক্টটা ওয়েট এখানে নিচের দিকে, ওয়েটটা কত এমজি, ওয়েটটা এমজি, আর আপওয়ার্ড একটা থ্রাস্ট আছে না, আর যে কোনো জায়গায় পড়লে ভার্টিক্যাল রিয়াকশন সবসময় থাকে না, অবশ্যই থাকে। এখন ঘটনা হচ্ছে এই আর এবং এমজি, ওয়েট না আর এখানে রেজিস্ট না, আরটা হচ্ছে তার ভার্টিক্যাল রিয়াকশন। আচ্ছা এখন এইখানে কথাটা হইতেছে গিয়ে আমার এই পুরো সিনারিওর উপরে, এই পুরো সিচুয়েশনের মধ্যে আসলে আর কি কোনো ফোর্স আছে? আছে, ব্যাপারটা বুঝতে হবে। পজিশন 1 থেকে পজিশন 2 এ যে নামছে ও কি ডিসেলারেট করবে না? ওর এইখানে একটা বিশাল ভেলোসিটি ছিল, এইখানে এসে ভেলোসিটি কত হয়েছে? 0। তাহলে ও কি নিচে নামতেছে না? এই নিচে নামার এগেইনস্টে তার উপর একটা ফোর্স কাজ করছে না? সেই ফোর্সটা কত? উপরের দিকে কিছু একটা হবে, হবে না? সেই ফোর্সটাকে বললাম মনে করো আমরা কত, এফ বলতে পারি। যেই এফ ইকুয়ালস টু তুমি বলবা এম ইনটু এ বলা যায়, যেখানে এ হচ্ছে তার অ্যাকচুয়াল ডিসিলারেশন কতটুকু ফেস করছে এন্ড এম ইজ দ্য মাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? আমি যদি এখন এখানে সামেশন অফ ওয়াই ফোর্সেস ইকুয়ালস টু 0 বলি, বলতে পারি, মানে বলতে পারি সামেশন অফ এফ অফ ওয়াই কি 0 বলতে পারি? বলতে তো পারি না, কারণ ও 1 নাম্বার থেকে 2 নাম্বার পজিশনে এই যে এম এ ফোর্স পাইছে, আমি তো এটাই বোঝানোর চেষ্টা করতেছি, ও তো এখানে 0 না, 0। আমি কি তাহলে বলতে পারি সামেশন অফ এফ ইকুয়ালস টু কত, এম এ? ভেরি গুড। সামেশন অফ এফ ওয়াই মানে কি, আর মাইনাস এম জি ইজ ইকুয়ালস টু কত, এম এ। এখন তোমাকে যেটা বুঝতে হবে, এই আর টাকে দিছে, স্যান্ডি সারফেস দিছে, কারে দিছে, আমার অবজেক্টটাকে দিছে। তাহলে রেজিস্ট্যান্সটা মানে বেসিক্যালি স্যান্ডি সারফেস আমার অবজেক্টকে যা দেয় সেটাই রেজিস্ট্যান্স, তুই ঠিকই বুঝলি, হ্যাঁ এখান থেকে আর বের করতে হবে, বাট আর ইজ নট ফর রেজিস্ট্যান্স, আর মানে এখানে ভার্টিক্যাল রিয়াকশন, ঠিক আছে। সো এখন আর এর ভ্যালু কত, আর ইজ ইকুয়ালস টু এম জি প্লাস এম এ। এম তো জানি, জিও জানি 9.8, এক্সেলারেশন এ কি জানি না, এক্সেলারেশন এটা বাইর করতে হবে, দিস ইজ দ্য ক্যাচ, মানে এই এই আমরা এখনো জানি না, রাইট? সো এই বের করার জন্য আমরা কি করব, আমরা আগে দেখব এই যে উপর থেকে নিচে নামছে, 10 মিটার নিচে নামছে, তা 10 মিটার নামার পর লাস্ট মোমেন্টে ওর ভেলোসিটি কত হয়েছে ফ্রি ফলিং এর জন্য, এটা বের করতে হবে আগে। আমি কি বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, যেখানে ইউ কত, 0, যেহেতু আমাকে কিছু বলো না, ফ্রি ফলিং বডি, ইউ যদি 0 হয় তাহলে ভি ইজ ইকুয়ালস টু কত, √2gh। এখান থেকে কি আমরা ভেলোসিটি বের করতে পারবো, v is equals to √2 into 9.8 into h কত, 10, দেখো তো কত আসে, বিশ ইন্টু 9.8, 20, আচ্ছা √ওভার আসতে পারে একটা, তাহলে v ইকুয়ালস টু হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। তাহলে আমার ডিসিলারেশন এ কত, ডিসিলারেশন এ হচ্ছে স্যান্ড টাচ করার মোমেন্ট ওর ভেলোসিটি হচ্ছে 14, রাইট? তাহলে আমার কাছে যদি এক্সেলারেশন বের করতে বলে, আমরা এক্সেলারেশন সমান জানি v মাইনাস ইউ, রাইট? v মাইনাস ইউ ডিভাইডেড বাই আই, আমি কি করতেছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিকই তো আছে, ডিভাইডেড বাই, আচ্ছা টি, কিন্তু আমি কি টি জানি কতটুকু সময় লাগছে? না, তাহলে আমি এই ইকুয়েশনে যাবই না। আমরা আবারও ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 × a × y, এই ইকুয়েশনে যাবো, যেখানে এই যখন মাটিতে মাত্র টাচ করছে তখন ইউ কত ওর জন্য, 14, যখন মাটি একদম লাস্ট টাচ করবে তখন ফাইনাল ভেলোসিটি কত, 0, এবং এই গ্যাপ, চমৎকার মুছে ফেলছি, এই গ্যাপটা আমার কোয়েশ্চেনে বলছে 0.5 মিটার, তাই বলছে না, রাইট? তাহলে আমি এখান থেকে এ ইকুয়ালস টু বলতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2y, মানে উপরে কত আসতেছে বলতো,
14 স্কোয়ার, আর নিচে কত আসতেছে 2 ইন্টু 0.5। 14 স্কোয়ার মানে কত দেখো তো? 196 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছি? তাহলে এই এর ভ্যালু ওখানে বসাই দাও। আর ইজ ইকুয়ালস টু এম কত, 8 ইন্টু 9.8 প্লাস 196, যা আসবে তা। কোথায় ইউ স্কোয়ার প্লাস 2a, 2a ইন্টু ওয়াই, আরে বি স্কোয়ার প্লাস ওয়াই বরাবর নিচে নামছে। এইচ বলিস না, আমার এইচ বলতে পছন্দ না, আমার এই জিনিসটা পছন্দ না। এইচ বললে মানুষজন হাইট বলে, হাইট হচ্ছে ডিস্টেন্স। এক্স কেন বলবো, এটা ওয়াই এক্সিস বরাবর নামতেছে। ইনফ্যাক্ট যে এখানে যে এইচ লিখছে, আমার এইচটা লিখতে পছন্দ না, লিখছি কারণ যেন তোমরা বুঝো। না, এখানে দেখো, যখন আমরা ফ্রি ফলিং বডি নিয়ে কাজ করি, এইচ হাইট কখনোই না, এইচ হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, বিকজ বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh, এখানে প্রত্যেকটা ভেক্টর, স্কেলার না। দেখো যখন তুমি এইচ বলবা, এইচ মানে হাইট, হাইট ক্যান নেভার বি নেগেটিভ, ছোটবেলা থেকে পড়ে আসছো না? বিকজ হাইট ইজ দ্য ডিসটেন্স, ডিসটেন্স ক্যান নেভার বি নেগেটিভ। তখন মাথায় আসবে যে তাহলে এইচ তো জীবনে মাইনাস হবে না, তাহলে জি মাইনাস, তাহলে জি প্লাস। শান্তি আছে। ওকে, 53% ব্যাটারি রিমেইনিং। বুঝছো মাহিন? শুরু করছিলাম 100% দিয়ে, এখন 53%। অবশ্যই এটাতে আমার মানে এক্সট্রিম পারফরমেন্স মোড অন করা। যদি ইন্টেলিজেন্ট কুলিং দিই তাহলে তো আর একটু তাড়াতাড়ি হবে, বাট কাজ করবে না। হ্যাঁ, আরেকটা অঙ্ক করাবো লাস্ট। পিডিএফ তো দেওয়া নেই। পিডিএফ কেন দেখবি না? এই যে তোমাদের এই সব স্বভাব দূর করা উচিত। পিডিএফ দেখি না, ক্লাস দেখি না, উদয় রেকর্ড করে দেই, দেখতে তো হবে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে লাস্ট অঙ্ক দিচ্ছি, দাঁড়া। বোট floating on স্ট্যান্ডিং ওয়াটার। এই স্ট্যান্ডিং ওয়াটার ছাড়া আর কি বলা যায় সুন্দর করে বলতো, মাথায় আসতেছে না। বোট ফ্লোটিং অন স্ট্যান্ডিং ওয়াটার মানে স্টেশনারি ওয়াটার। আরে কারেন্ট নাই, অন স্টেশনারি ওয়াটার। A boat floating on standing water has a person, কিসের ইউনিট, নিউটন, ফোর্স তো মিটার মানে মাস টাইমস অ্যাক্সিলারেশন না। As the person jump into the bank horizontally. A boat floating on standing water has a person jumped into the bank horizontally. With other people on the boat, the total mass is 300 kilograms. Yes, the mass of the person who jumped is 60 kilograms, and the jump velocity was 20 meter per second. A boat floating on standing water, stationary water, standing water, মানে কোনো কারেন্ট নাই রিভারে, সো স্ট্যান্ডিং ওয়াটার, এটা তো স্ট্যান্ডিং ওয়াটারই বলবো, আর কি বলবো। হ্যাজ এ পার্সন জাম্পড, মানে ওই স্টেশনারি বোর্ড থেকে একজন মানুষ জাম্প করে ব্যাংকে গেছে, শেষ।
এরপর যা যা হয়েছে হয়েছে, and the jump velocity was 20 meter per second. Now if a football, yes, 60 kg. Now if a football of 0.75 kilogram is kicked with 18 meter per second velocity in the same direction. জি ভাইয়া, হ্যাঁ, in the same direction, calculate the impulse of force on the football. কোয়েশ্চেনটা কি দেখেছো? A boat floating on standing water has a person jumped into the bank horizontally with other people on the boat. The total mass is 300 kilogram. The mass of the person who jumped is 60 kilogram and the jump velocity was 20 meter per second. Now, if a football of 0.75 kilogram is kicked with 18 meter per second velocity, এটা 18 দেখে মনে হচ্ছে 10, but এটা আসলে 18 meter per second velocity in the same direction, calculate the impulse of force on the foot. এটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। অঙ্কটা খুবই মজার, এটাই তো